আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দুই ইসরায়েলি সামরিক যান এবং পদাতিক বাহিনীর ওপর মর্টার হামলার ভিডিও প্রকাশ করল আল-কুদস ব্রিগেড। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গাজায় ইসরায়েলের 4 সেনা নিহত, গুরুতর আহত 3। ফের ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না, আল্লামা জাফরির হুঁশিয়ারি। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আরও 30,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আবারও ইসরায়েলে একের পর এক রকেট হামলা। ইসরায়েলি হামলায় বেঁচে ফেরার বর্ণনা দিলেন খামেনির উপদেষ্টা শামখানি। ইসরায়েলি সেনা কোম্পানির বিরুদ্ধে ইউরোপে কড়া হুঁশিয়ারি, গাজায় গণহত্যার অভিযোগে তহবিল বন্ধের দাবি। মুম্বাইয়ে লাউড স্পিকারে আজানের ওপর নিষেধাজ্ঞা। মুম্বাইয়ের 1500 মসজিদের লাউড স্পিকার সরিয়ে নিয়েছে ভারতীয় পুলিশ। ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুই ইসরায়েলি সামরিক যান এবং পদাতিক বাহিনীর উপর মর্টার হামলার ভিডিও প্রকাশ করল ফিলিস্তিনের ইসলামী জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড, যেখানে দেখা যাচ্ছে তাদের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ফুটেজে মুখোশধারী যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। আল-কুদস ব্রিগেড জানিয়েছে, এই অভিযান হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সহযোগিতায় পরিচালিত হয়েছে। ভিডিওতে যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতিতে কৌশলগত অবস্থান নিতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা যায়। 2 দিন আগে আল-কুদস ব্রিগেড দাবি করেছিল যে তারা খান ইউনিসের পূর্বাঞ্চলে 2টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এবং একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর অ্যাম্বুশ চালিয়েছে। এই ভিডিও প্রকাশের ঘটনা ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিরোধ কার্যক্রমের একটি চিত্র তুলে ধরল। বিশেষজ্ঞরা বলছেন, হামাস ও ইসলামী জিহাদের যৌথ কার্যক্রম যুদ্ধ পরিস্থিতিকে ইসরায়েলের জন্য আরও জটিল করে তুলেছে। খান ইউনিস বর্তমানে ইসরায়েলি স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে এবং উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন আরও 3 জন। তাদের অবস্থা গুরুতর, তবে বরাবরের মতোই হতাহতের সংখ্যা কমিয়ে আইডিএফ জানিয়েছে তাদের 1 সেনা নিহত হয়েছে। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধকালে 1 সেনা নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম সার্জেন্ট ইয়ানিভ মিখলোচিভ। 19 বছর বয়সের এই সেনা রেহোভোটের বাসিন্দা এবং 7ম আর্মার্ড ব্রিগেডের 82তম ব্যাটালিয়নের ট্যাঙ্ক ক্রু সদস্য ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে মিখালোভিচ গাজায় উত্তরাঞ্চলে যুদ্ধের সময় নিহত হন। একই ঘটনায় একজন ট্যাঙ্ক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের আরেকজন সৈনিক গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় একটি পৃথক সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এগজ ইউনিটের এক সৈনিকও গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, আহত সকল সৈনিকের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। এর আগে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে, এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতির সময়ে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার লক্ষ্যে। তবে ইসরায়েল যেসব শর্তে সম্মত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ফের ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন ধর্মীয় নেতা এবং একজন মারজা হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানি সিনেটের সদস্য আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি।
আল্লামা জাফরি উল্লেখ করেছেন, ধর্মীয় কর্তৃপক্ষ একটি ফতোয়া জারি করেছে যাতে বলা হয়েছে যে কেউ যদি খামেনিকে হুমকি দেয় সে আল্লাহর শত্রু, যার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড। প্রেস টিভির বরাত দিয়ে সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, পাকিস্তানি এক সিনেটর বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহুর জানা উচিত যে যদি কোনো আক্রমণ করা হয় তবে তা কেবল ইরানের উপর আক্রমণ হবে না, বরং বিশ্বের সব মুসলিমের জবাব দেবে। আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি আরো বলেছেন, আমরা পাকিস্তানেও এর জবাব দেব। যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কোনো আমেরিকান পাকিস্তান থাকবে না। যখন ট্রাম্প এবং নেতানিয়াহু কোনো আইন মানে না তখন আমরাও চুপ থাকব না। এর আগে গেল রোববার ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেন নুরি হামদানি আয়াতুল্লাহ খামেনির উপর যে কোনো আক্রমণ বা হুমকির বিরুদ্ধে ফতোয়া জারি করেন। তারা বলেন, কোনো ব্যক্তি বা সরকার যদি ইসলামী উম্মাহ এবং এর সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃত্বকে হুমকি দেয় বা আক্রমণ করে তাদের বিরুদ্ধে সংঘর্ষের রায় কার্যকর হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে আরো 30,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এক গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদকের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেনের ফ্রন্টলাইন রুশ বাহিনীর পাশে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে এই বিশাল উত্তর কোরীয় বাহিনী। 2024 সালের নভেম্বরে প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হয়েছিল, যারা ইউক্রেনের কুরস্ক সীমান্তে রুশ ভূখণ্ড রক্ষায় কাজ করেছিল। সেই দলে প্রায় 4,000 সৈন্য হতাহত হলেও পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বলে জানায় সিএনএন বলছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই উত্তর কোরীয় বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করছে এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন অধিকৃত এলাকায় সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানে এসব বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করা হতে পারে। স্যাটেলাইট ছবি ও উন্মুক্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে মে ও জুন মাসে IL-76 কার্গো বিমান এবং রুশ সেনাবাহী রোপুচা ক্লাস জাহাজের চলাচল বেড়েছে। এসব জাহাজ একসাথে কয়েকশো সেনা বহনে সক্ষম। উল্লেখযোগ্যভাবে গত 17 জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেন। সেখানে তিনি ঘোষণা দেন, উত্তর কোরিয়া থেকে 1000 মাইন নিষ্কাশনকারী ও 5000 সামরিক নির্মাণ শ্রমিক রাশিয়ায় যাবে, যারা যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চলের অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করবে। ইসরায়েলে একের পর এক রকেট হামলা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজা থেকে এসব রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী 2টি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে করা এক পোস্টে দখলদার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 6:47 সক্রিয় সতর্কতা অনুসরণ করে বিমান বাহিনী উভয়ই গাজা উপত্যকা থেকে আসা 2টি রকেট প্রতিহত করেছে। গাজা সীমান্তের কাছে অবস্থিত সেডেরট এবং ইবিমে সাইরেন বাজানোর পর IDF জানিয়েছে যে তারা পরিস্থিতি খতিয়ে দেখছে। এর আগে মঙ্গলবার রাতে নতুন করে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। এই হামলার আগে দেশ জুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। IDF জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি হামলায় বেঁচে ফেরার বর্ণনা দিলেন খামেনির উপদেষ্টা শামখানে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানের নিহত হওয়ার খবর। তবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলী শামখানি বেঁচে আছেন। এর আগে গত 13 জুন ইসরায়েল দাবি করেছিল তাদের হামলায় শামখানি নিহত হয়েছেন। ইরানও প্রাথমিকভাবে তা নিশ্চিত করে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও অন্যান্য গণমাধ্যম জানায় তিনি আহত হলেও বেঁচে আছেন। দীর্ঘদিন তার কোনো ছবি বা বক্তব্য না আসায় মৃত্যু গুজব আরো জোরালো হয়। শেষ পর্যন্ত শামখানের ছবি ও সাক্ষাৎকার প্রচার করেছে ইরানের রাষ্ট্র টিভি IRIB। একই দিনে তিনি নিহত সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের জন্য আয়োজিত জানাজায় উপস্থিত ছিলেন, যেখানে তার নামেও জানাজা অনুষ্ঠিত হয়। গত শনিবার অন্যান্য কমান্ডারদের জানাজায় শামখানিকে দেখা গেছে বলে
আজকের প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা বলেছে শনিবার শামখানি কালো স্যুট এবং কালো শার্ট পরে আসেন, তবে ওই সময় তার হাঁটতে কষ্ট হচ্ছিল। এছাড়া হাঁটার জন্য তিনি একটি লাঠিও ব্যবহার করছিলেন। তাকে এই সময় বেশ দুর্বল, মুখ শুকনো এবং তার ঘাড়ের অংশটি বেঁকে আছে দেখা যাচ্ছিল। গত শনিবার ইরানি টিভির এক সাক্ষাৎকারে শামখানি বলেছেন, আমি বিছানায় শুয়েছিলাম, আমার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিল। আমার যে ছেলে আমাদের সঙ্গে থাকে সে হামলার 10 মিনিট আগে ঘর থেকে বেরিয়ে যায়। হামলার পর প্রথমে আমি ভেবেছিলাম এটি কোনো ভূমিকম্প, কিন্তু তখন আমরা একটি গাড়ি যাওয়ার শব্দ শুনতে পাই। ওই সময় আমি বলি ইসরায়েলিরা আমার উপর হামলা চালিয়েছে। ভবনটি ধসে পড়ায় অক্সিজেনের অভাবে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি আরো বলেন, আমি ধ্বংসস্তূপের নিচে 3 ঘন্টা আটকে ছিলাম। ওই সময় জোরে জোরে আমি আমার স্ত্রী ও সন্তানকে ডাকছিলাম। তখন উদ্ধারকারীরা আমার কথা শুনতে পায়। তারা প্রথমে আমার পা খুঁজে বের করে, এরপর আমার পুরো দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। ইসরায়েলি সেনা কোম্পানির বিরুদ্ধে ইউরোপে কড়া হুঁশিয়ারি। গাজায় গণহত্যার অভিযোগে ইইউ তহবিল বন্ধের দাবি। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সামরিক কোম্পানিগুলোকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের স্প্যানিশ সদস্য নাচো সানচেজ আমোর। এক বিবৃতিতে সমাজতান্ত্রিক দলের এই এমইপি ও ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির সদস্য বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো দ্বিমাত্রিক নীতি অনুসরণ না করা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইইউ এর দ্বিমুখী নীতি চলতে পারে না এবং নেতানিয়াহুর গণহত্যামূলক কর্মকাণ্ডে ইইউ অংশীদার হতে পারে না। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি আরো উল্লেখ করেছেন, 2023 সালের শেষ দিক থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা করেছেন তা একটি সুস্পষ্ট গণহত্যা। এমইপি আমর জানান, তার এই দাবি স্পেনের আরেক এমইপি সান্দ্রা গোমেজের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে পাঠানো হয়েছে। তারা ইউরোপীয় কমিশনকে ট্যাগ করে একযোগে এই আবেদন জানিয়েছেন। এই আহ্বান এমন সময় এলো যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমাগত বেড়েই চলেছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে। মুম্বাইয়ের 1500 মসজিদের লাউডস্পিকার সরিয়ে নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন। বুধবার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের রাজ্য সরকারের নির্দেশে মুম্বাইয়ের প্রায় 1500 মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে। মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী এই প্রসঙ্গে বলেন, পুলিশ সকল ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শহরের ধর্মীয় স্থানগুলোকে লাউডস্পিকার মুক্ত করেছে। ভারতে নিশ্চিত করেছেন যে মুম্বাই এবং এর আশপাশের এলাকা জুড়ে শত শত মসজিদ এবং অন্যান্য উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক, সামাজিক এবং সম্প্রদায়ের নেতাদের সাথে বারবার আলোচনার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ কমিশনার স্পষ্ট করে বলেন, যেখানে যেখানে লাউডস্পিকারগুলো নামিয়ে ফেলা হয়েছে সেখানে পুনরায় লাউডস্পিকার যুক্ত করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময়, তাও আবেদন ও শব্দ দূষণ আইন অনুসারে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে। সংবাদ মাধ্যমের তথ্য মতে, উগ্র হিন্দুত্ববাদীদের পাশাপাশি রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ায় পুলিশ মুম্বাই জুড়ে মসজিদের লাউডস্পিকার খুলে নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় মুসলিমরা। তবে মুম্বাই পুলিশ দাবি করেছে যে তারা সরকার ও আদালতের নির্দেশনা অনুসরণ করছেন। কোনো উপাসনালয় যেন শব্দের মাত্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করতে পারে তা নিশ্চিত করতেও তারা বদ্ধপরিকর। ইসরায়েলের পতাকা নিয়ে নাচার পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রদেশের রানার আপ তরুণী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বুধবার সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ যাওয়া এই তরুণী হলেন মেরিন স্কোগা, যিনি আগামী 9 জুলাই মিস ইন্দোনেশিয়ার চূড়ান্ত পর্বে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে ওই প্রতিযোগিতা থেকে তিনি
বাদ পড়েন। যখন 2023 সালের মে মাসে ইসরায়েলের পতাকা হাতের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে কোয়াকোকে ইসরায়েলের পতাকা হাতে নাচতে দেখা যায়, যা ইন্দোনেশিয়ার মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং আয়োজকদের তাকে নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে প্ররোচিত করে। তার পরিবর্তে একই প্রদেশের রানার আপ কারমেন আনাস্তাসিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই ঘটনার প্রেক্ষিতে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ওই তরুণী, যেখানে তার বায়োতে লেখা আছে, আমি ইসরায়েলের পাশে আছি। তিনি লেখেন, আমার 2 বছর আগের ভিডিও রিলটি নানাভাবে ব্যাখ্যা করে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো মিস ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ভিত্তিতে নেওয়া হয়েছে যা আমার বিশ্বাসের সঙ্গে যায় না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 2 ইসরায়েলি সামরিক যান এবং পদাতিক বাহিনীর ওপর মর্টার হামলার ভিডিও প্রকাশ করল আল-কুস ব্রিগেড। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গাজায় ইসরায়েলের 4 সেনা নিহত, গুরুতর আহত 3। ফের ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না, আল্লামা জাফরির হুঁশিয়ারি। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আরও 30,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আবারও ইসরায়েলে একের পর এক রকেট হামলা। ইসরায়েলি হামলায় বেঁচে ফেরার বর্ণনা দিলেন খামেনির উপদেষ্টা শামখানি। ইসরায়েলি সেনা কোম্পানির বিরুদ্ধে ইউরোপে কড়া হুঁশিয়ারি, গাজায় গণহত্যার অভিযোগে ইইউ তহবিল বন্ধের দাবি। মুম্বাইয়ে লাউড স্পিকারে আজানের ওপর নিষেধাজ্ঞা। মুম্বাইয়ের 1500 মসজিদের লাউড স্পিকার সরিয়ে নিয়েছে ভারতীয় পুলিশ। ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।